কি রে রূপলি পরি, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর বলতো? আমি যে অনেক একা রে। আমার যে কেউ নেই। এভাবে একা থাকতে আর ভালো লাগছে না। একা? কে বলেছে তুই একা? তুই কি আমাদের পর ভাবিস? আমরা কি তোর কেউ না? আমি সে কথা বলছি না। তোদের সবারই সন্তান আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। আর এই জন্যই আমি ভীষণ একা। চিন্তা করিস না রূপলি, একদিন তোরও সন্তান হবে। আর এখন কান্না করা বন্ধ কর। চল, এবার যে আমাদের খাবার আনতে হবে। ঠিক আছে, চল। এরপর তারা সবাই একসাথে বাহিরে যায় আর খাবার নিয়ে আসে। পরিদের রাজ্যে সবাই অনেক ভালোভাবে দিন কাটাচ্ছিল। একদিন রূপলু পরি ফুলের বাগানে গেল আর সেখানে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই বাগানে কতদিন পর এলাম। গাছের সবগুলো ফুল যে ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এসব কথা বলতেই পরি দেখতে পায় একটি জায়গায় সবগুলো পরীর সন্তানরা খেলাধুলা করছে। সবগুলো পরীর সন্তান কত সুন্দরভাবে খেলছে, আর এদিকে আমার কোনো সন্তানই নেই। আমার সন্তান থাকলে সেও এদের সাথে খেলতো। রূপলি একা একা এসব কথা বলছিল। তখনই সেখানে আরেকটি পরী চলে আসে। তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় খুঁজলাম। কেন রে, আমাকে এত খুঁজছিস কেন? কি বলবি বল। তোকে যে পরিমা ডাকছে, চল আমার সাথে। এরপর রূপলি পরীর সাথে ভিতরে যায়। গিয়ে দেখে মা পরী তার সিংহাসনে বসে আছে। মা পরী, আপনি নাকি আমায় ডেকেছেন? হ্যাঁ, তোকে একটা কথা বলার আছে। তুই আর আমার রাজ্যে থাকতে পারবি না। এইসব আপনি কি বলছেন মা পরী? আমি এই রাজ্য ছেড়ে কোথায় যাব? সেটা আমি জানি না, কিন্তু তোকে আর আমার রাজ্যে রাখা যাবে না। কিন্তু আমার অপরাধ? কারণ তোর কোনো সন্তান নেই, আর যার সন্তান নেই তাকে এই রাজ্যে রাখা যাবে না। তুই এখানে আর থাকতে পারবি না। এ কথা শুনে রূপলি কান্না শুরু করে দিল। রূপলি তার মা পরীকে কাঁদতে কাঁদতে বলল, মা পরী, আমায় এই রাজ্যের এক কোণে থাকতে দিন। আমায় বের করে দিবেন না। এখান থেকে বের হয়ে গেলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের এই রাজ্যে শুরু থেকেই এই নিয়ম চলে এসেছে। যার সন্তান ছিল না সে পরীদের রাজ্যে থাকতে পারেনি। তোকেও চলে যেতে হবে। এরপর সে রাজ্য থেকে চলে এলো। পরীটি হাঁটতে হাঁটতে এক নদীর ধারে চলে এলো আর সেখানে বসে কান্না করতে লাগলো। একি, কে তুমি? আর তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? আমি যে এক পরী। তুমি পরী হয়ে মানুষের মতো এভাবে কান্না কেন করছো? তোমার এত দুঃখ কিসের? পরীদের দুঃখ আছে, আগে তো জানতাম না। হ্যাঁ, আমার যে অনেক দুঃখ, তাই পরী হয়েও মানুষের মতো আমায় কান্না করতে হচ্ছে। কি হয়েছে বলো তো? আসলে আমার সন্তান না থাকার কারণে আমাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। সন্তান ছাড়া এই রাজ্যে কেউ থাকতে পারবে না, তাই আমিও থাকতে পারলাম না। তুমি কষ্ট পেও না পরী, একদিন তোমারও সন্তান হবে। আমার যদি একটা সন্তান থাকতো, তাহলে আমিও রাজ্যে সবার সাথে হাসি খুশি ভাবে থাকতে পারতাম। আমি তোমার ইচ্ছে পূরণ করে দিতে পারি, তবে একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি বলো জলপরি, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমি তোমাকে সন্তান দিব, কিন্তু সেই সন্তান নিয়ে তোমাকে এখানেই থাকতে হবে। তুমি তোমার রাজ্যে যেতে পারবে না।
এ কেমন শর্ত দিলে জলপরি? আমি তো চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে সবার সাথে থাকতে, কিন্তু তুমি তো আবার আমাকে একা করে দিতে চাইছো। তুমি এ শর্ত মানতে পারলেই তোমায় আমি সন্তান দিব। আমার কাছে যদি সন্তান না থাকে তাহলে আমি একাই থাকবো, রাজ্যে যেতে পারবো না। আর যদি সন্তান থাকে তবে রাজ্যে যেতে পারবো না ঠিকই, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে একসাথে থাকতে পারবো। কি ব্যাপার পরি, তুমি একা একা কি ভাবছো? জলপরি, আমি তোমার শর্ত মানতে রাজি আছি। এবার তো আমাকে সন্তান দিয়ে দাও। এরপর জলপরি তার জাদু শক্তি দ্বারা একটি সোনার সন্তান নিয়ে আসে। সোনার সন্তান দেখে পরি অবাক হয়ে যায়। এটা তো সোনার সন্তান। হ্যাঁ, এটা সোনার সন্তান, আর এই সোনার সন্তানকে আমি তোমায় দিয়ে দিলাম। সন্তানকে পেয়ে পরি অনেক খুশি হয়ে গেল। আর পরি সেখানে একটি কুঁড়ে ঘরে জীবন কাটাতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। আমি যে নিয়মের বাইরে একদম যেতে পারতাম না, তাই তো ওকে এই রাজ্য থেকে বের করে দিতে হলো। মা পরি, আপনি বললে আমি রূপলির খবর নিয়ে আসতে পারি। আমি নিশ্চয়ই ওর কোনো খবর পাবো। ঠিক আছে, যা তবে। এই বলে সেই পরীটি বাহিরে বেরিয়ে পড়ে, আর সে উড়ে উড়ে রূপলিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যায়। তখনই সে দেখতে পায় একটি কুঁড়ে ঘরের সামনে রূপলি বসে আছে। তার হাতে ছিল সোনার সন্তান। এসব দেখে পরীটি ভীষণ অবাক হয়ে যায়। এরপর সে মা পরীর কাছে যায়। আমার মেয়ের কি কোনো খবর পেলি? মা পরি, আমি যা দেখলাম সেটা দেখে তো আমি আমার চোখকে বিশ্বাস করাতেই পাচ্ছি না। কি হয়েছে সেটা তো বল। এরপর পরীটি মা পরীকে সব কথা বলে দেয়। তাহলে তো সেখানে আমাকে যেতেই হয়, চল তাহলে। এরপর তারা দুজন রূপলির বাড়ির সামনে গেল, আর রূপলির সামনে হাজির হলো। মা পরী, আপনারা এখানে? এসব আমি কি দেখছি? পরি তোর সন্তান, তাহলে তুই রাজ্যে কেন ফিরে এলি না? মা পরী, আমি রাজ্যে ফিরে যেতে পারবো না। কিন্তু কেন? আমরা তোকে নিতে এসেছি, আমাদের সাথে তোকে যেতেই হবে। এ কথা শুনে রূপলি পরী নদীর কাছে গিয়ে জলপরীকে ডাকে, আর জলপরী সেখানে হাজির হয়। কি হলো, আমাকে ডাকলে কেন? আমার রাজ্য থেকে তারা আমায় নিতে এসেছে। এবার কি আমি রাজ্যে ফিরে যেতে পারি? ঠিক আছে, এবার তুমি যেতে পারো। তুমি তোমার শর্ত অনেকদিন মেনে চলেছো, তাই এবার তোমার শর্ত মুছে দিলাম। এ কথা শুনে রূপলি পরী অনেক খুশি হয়ে গেল। এরপর সে তাদের সাথে পরীর রাজ্যে চলে গেল। এরপর থেকে সবাই মিলে একসাথে সুন্দর জীবন কাটাতে লাগলো। কি ব্যাপার, কি বেলা কয়টা বাজে শুনি? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ যে? আহা গিন্নি, একটু ঘুমোতে দাও না। তোমার জন্য ঘুমিয়েও শান্তি নেই। হারাধন দাদা, ও হারাধন দাদা, বাড়িতে আছো? রমেশ দাদা যে, আপনার দাদা এখনো ঘুমাচ্ছে। দাদার জমিতে এখনো চাষ দেওয়া শেষ হয়নি। কালকে সবাই জমিতে জল ঢুকাবে। জল হলে তো ওই জমিতে আর চাষ করতে পারবে না, আর বীজও রোপণ করতে পারবে না।
আচ্ছা দাদা, আপনি যান, আমি ডেকে দিচ্ছি। কি হলো কি? তাড়াতাড়ি ওঠো, রমেশ দাদা এসেছিল। রমেশ? রমেশ কেন এসেছিল? সবাই জমিতে জল ঢুকাবে কালকে। তোমার জমি তো এখনো চাষই হয়নি। সবাই কি তোমার জন্য বসে থাকবে নাকি? অলস লোক একটা। শোনো গিন্নি, একদম খোঁচা দিয়ে কথা বলবে না। যত সব, সরো তো, সরো। হারাধন একটি কোদাল নিয়ে মাঠে যায় আর তার জমি চাষ করতে থাকে। তখনই সেখানে গ্রামের মোড়ল চলে আসে। কিরে হারাধন, কি করছিস কি? কি আর করব, মাঠে হাডুডু খেলছি আর কি। এমনি কাজে আমি সর্ষে ফুল দেখছি, আর উনি এলেন। তুই যে কি কাজ করিস সেটা তো গ্রামের সবাই জানে। এই যে সারাদিন ধরে এই একটা জমি চাষ করছিস। আমাকে নিয়ে এত চিন্তা সবার? আমার কাজগুলো সবাই মিলে করে দিলেই হয়। আমি এত কথা শুনতে চাই না। এবার আমার সব টাকা পরিশোধ না করলে আমি আমার পেয়াদা দিয়ে তোর সব জমি দখল করে নেব। সে না হয় সময় হলেই দেখা যাবে। এ হলো অলস মানুষের কাজ। একদিন একটু কাজ করে ওনার নাকি জীবন শেষ। শোনো গিন্নি, একদম খোঁচা মেরে কথা বলবে না। মাঠে গিয়ে এই রোদে 1 ঘন্টা কাজ করে দেখো। আমি মনে হচ্ছে বাড়িতে বসে বসে খাই। কে বলেছে তোমাকে কাজে যেতে? যেও না কাজে। অ্যাঁ, একদিন মানুষের বাড়িতে কাজে না গেলে হাঁড়িতে চাল ওঠে না। আর আবার ফুটানি দেখো। শুধু তো কালকের দিনটাই আছে। এই একদিনে এতগুলো জমি কিভাবে চাষ করবে শুনি? প্রত্যেকবার তোমার জন্য গ্রামের অন্য কৃষকরা বিপদে পড়ে। সেই তো অলসই বলছো আমায়। আমি কি কম চেষ্টা করি নাকি? তুমি কোনো চেষ্টাই করো না। আসলে তোমার কোনো ইচ্ছে শক্তিই নেই। যদি থাকতো তাহলে প্রতিবার গ্রামের মানুষদের অমন কথা শুনতে হতো না। কি বললে? আমি ইচ্ছে করেই করি না? আমার ইচ্ছে শক্তি নেই? থাকো তুমি তোমার বাড়িতে, আমি আর কখনো ফিরবো না। হারাধন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এই দাঁড়াও দাঁড়াও, এই রাতের বেলা কোথায় যাচ্ছ তুমি? শোনো। হারাধন তার বউয়ের কোনো কথাই শোনে না আর সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের মাঝে চলে যায়। সবাই আমাকে অলস বলে, আমি নাকি ইচ্ছে করে এসব করি। থাক, সবাই ভালো থাক। আমি আর ওই গ্রামে কখনো যাব না। কে ওখানে এত রাতে এই জঙ্গলে মানুষ? গিয়ে দেখি তো ব্যাপারটা। কে তুমি এই মাঝরাতে এখানে বসে একা একা কি বলছো? কে 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 তুমি? আমি হলাম প্রকৃতি কন্যা। এই বনেই আমি থাকি। কি হয়েছে তোমার? হারাধন তখন সব কথা পরীকে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না। এই নাও জাদুর কোদাল। এই কোদাল দিয়ে তুমি খুব দ্রুত কাজ করতে পারবে। এবার ফিরে যাও। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমি আমার অনেক উপকার করলে। এই উপকার আমি কখনো ভুলবো না। এরপর হারাধন বাড়িতে ফিরে যায় আর বাড়ি ফিরতে ফিরতে তার সকাল হয়ে যায়। সে বাড়িতে না প্রবেশ করে সোজা মাঠে চলে যায় আর মাঠের সব জমি চাষ করে ফেলে। কি ব্যাপার হারাধন দাদা, এ কিভাবে সম্ভব? তুমি একদিনে এত জমি কিভাবে চাষ করলে? কাজ করলেও তোদের সমস্যা, না করলেও তোদের সমস্যা।
আরে না না, এবার ভালোই হলো, দেখবে তোমার জমিতে অনেক ভালো ফসল হয়েছে। কি ব্যাপার কি? আমি এত অল্প সময়ে এত জমি কিভাবে চাষ করলাম? বিষয়টা তো সত্যি অবাক করার মতো। সব তাহলে ওই জাদুর পরীর কোদালের খেল। কিরে, শুনলাম তুই নাকি একদিনেই সব জমি চাষ করে ফেলেছিস। এই জন্য দেখতে এলাম। দেখতেই তো পাচ্ছেন, এবার আর আপনার টাকা ফেরত দিতে কোনো সমস্যা হবে না। ছোটবেলায় বাবা নাম রেখেছিল হারাধন, তাই নাকি আমার কাছে ধন ধরা দেবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? বাহিরে গিয়ে দেখো তো, এত চেঁচামেচি কিসের? আমার তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে। গ্রামের সবাই একটু সমস্যার মধ্যে আছে, আর তারা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে। আর তুমি কি না তাদের সাহায্য করছো না? এই নিয়ে তারা তোমার কাছে কতবার এলো। না না, আমি কাউকে সাহায্য করতে পারবো না। তুমি হলে গ্রামের মোড়ল, আর তুমি যদি সবাইকে সাহায্য না করো, তাহলে আর কে সাহায্য করবে বলো তো? আমি এত কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি সবাইকে বিদায় করো। এ কথা শুনে মোড়লের বউ সেখান থেকে চলে গেল। আর মোড়লের বাড়ির চাকর বাহিরে গিয়ে সবাইকে বলতে লাগলো। তোমরা সবাই এখান থেকে চলে যাও, মোড়ল মশাই আপনাদের কোনো সাহায্য করতে পারবে না। মোড়ল মশাইকে সাহায্য করতেই হবে। মোড়ল মশাই যদি আমাদের সাহায্য না করে, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। মোড়ল মশাই আপনাদের সাথে কোনো কথা বলতে চান না, চলে যান এখান থেকে। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। অন্যদিকে মোড়ল একা একা বলতে লাগলো। আমার টাকা পয়সা বেশি হয়নি যে গ্রামের সবাইকে দান করে দেব। আমার টাকা দিয়ে আমি সুখে দিন কাটাবো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। খরার কারণে মাঠ ঘাট শুকিয়ে গেল, জমির ফসল নষ্ট হতে লাগলো। হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। গ্রামের মোড়ল যে আমাদের কোনোভাবেই সাহায্য করছে না, তুমি তার বিচার করো ভগবান। এ কথা বলে সেই লোকটি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। আর একদিন রাতে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। ভগবান বুঝি আমার কথা শুনেছেন। ভগবান সবার মঙ্গল করুক। আজ জমিতে গিয়ে দেখে আসি জমিটার কি অবস্থা। সেই লোকটি তার জমিতে গেল আর দেখাশোনা করতে লাগলো। অন্যদিকে মোড়লের বাড়িতে এক সাধু বাবা এলো। বাড়িতে কেউ আছে? মারে, আমায় একটু জল দে তো। আরে সাধু বাবা, আপনি আসুন, ভিতরে আসুন। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো, এভাবে ডাকছো কেন? এই লোকটিকে তুমি কোথায় পেলে শুনি? আর তাকে ভিতরে কেন নিয়ে এসেছো? এভাবে কেন বলছো? উনি একজন সাধু বাবা। আমি কোনো সাধু বাবাকে মানি না, আপনি এখান থেকে চলে যান। আপনি জল খেয়ে যান সাধু বাবা। না, এই জল আমার পেটে সইবে না। তোর স্বামী এই কাজটি ঠিক করলো না। একজন সাধু বাবার সাথে খুবই অন্যায় কাজ করেছে। এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই একদিন আমার কাছে আসবি, আর তোকে একদিনের চাকর হতে হবে।
না না সাধু বাবা, আপনি এ কাজ করবেন না। তোর স্বামীকে আমার কাছে আসতেই হবে, আর একদিনের জন্য আমার চাকর হয়ে থাকতে হবে। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর মোড়ল বলতে লাগলো, তুমি চিন্তা করো না গিন্নি, আমায় এ কাজ কখনোই করতে হবে না। আর আমি আমি এই সাধু বাবার চাকর কখনোই হব না। এভাবে চলে গেল বেশ কিছুদিন। আর একদিন মোড়লের বউ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আর একদিন এক কবিরাজ মোড়লকে বলল, তোর বউকে বাঁচানোর একটি উপায় খোলা আছে। কি সেই উপায় কবিরাজ বাবু? আমি সেই কাজ করতে রাজি আছি। আমার স্ত্রীকে যে আমার বাঁচাতেই হবে। সাধু বাবার কাছে একটি মলম আছে। এই মলম শুধু তার কাছেই পাওয়া যাবে। সেই মলম তোর স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে। আর এই কাজটি করলেই তোর স্ত্রী একদম সুস্থ হয়ে যাবে। না, আমি এ কাজ করতে পারবো না। আমি কোনো সাধু বাবার কাছে যেতে পারবো না। এই কাজ না করলে তোর স্ত্রীকে বাঁচানো যাবে না। এ কথা বলে কবিরাজ সেখান থেকে চলে গেল। আর মোড়ল দুশ্চিন্তায় পড়ে গেল। কি করব কি করব? শেষে কিনা সাধু বাবার কাছে আমার যেতে হবে, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। এভাবে সারা রাত ভাবতে লাগলো। আর পরদিন সকালবেলা সে সাধু বাবার কাছে চলে গেল। আমি জানতাম তোকে আমার কাছে আসতেই হবে। হা 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 হা। সাধু বাবা, আপনি আমায় বাঁচান। আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, তাকে যে বাঁচাতেই হবে। কিন্তু আমি কি করে সাহায্য করব? আপনার কাছে এক ধরনের মলম আছে, যা আমার স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে, তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তো ওকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এরকম করবেন না সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। তাহলে একদিনের চাকর হতে হবে তোকে। গ্রামের মোড়ল সাধু বাবার কাছে একদিনের চাকর হয়ে গেল। আর এ কথা গ্রামের সবাই জানতে পেল। আর মোড়ল সেই সাধু বাবার কথা মতো কাজ করতে লাগলো। আর এসব শুনে সবাই সেই সাধু বাবার কাছে এলো। মোড়ল কিনা হলো একদিনের চাকর, এটা খুবই হাস্যজনক। চুপ করো তোমরা। কখনো কখনো নিজেদের ভুলের জন্য এরকম শাস্তিও পেতে হয়। তোমাদের মোড়ল ভুল করেছিল, তাই তার শাস্তি পেল। আজ থেকে তোমাদের মোড়ল তোমাদের সাহায্য করবে। আজ থেকে তোমরা এক নতুন মোড়লকে দেখতে পারবে। আমার অনেক ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই নে তোর মলম, তুই তোর স্ত্রীকে গিয়ে সুস্থ কর। এরপর মোড়ল সেই মলম নিয়ে বাড়িতে এলো। আর স্ত্রীর কপালে ছুঁয়ে দিল। আর মোড়লের স্ত্রী একদম সুস্থ হয়ে গেল। হ্যাঁ গো, দেখো, আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গিন্নি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না।
নারায়ণপুর গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। গ্রামে সে আর তার বউ লক্ষ্মী বাস করত। কাঠুরে রোজ গভীর বনে যেত কাঠ কাটতে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো আসছি, দাঁড়াও। বনে যাব কাঠ কাটতে, দেরি হয়ে যাচ্ছে যে। এই নাও কিছু খাবার, সাবধানে থেকো। তারপর কাঠুরে কাঠ কাটতে বনে যায়। আর কিছু কাঠ কেটে সেদিন ছিল অনেক গরম। খুব গরম লাগছে, এদিকে তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আশেপাশে তো নদ নদী জলাশয় কিছুই দেখছি না। যাই, একটু সামনে এগিয়ে দেখি কোনো জল পাই কিনা। এই বলে কাঠুরে হাতে কুড়াল নিয়ে সামনের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই কাঠুরে একটি ডাব গাছ দেখতে পেল। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, কিন্তু কোথাও তো একটু জল পেলাম না। ওই তো, ওই তো একটা ডাব গাছ দেখতে পাচ্ছি। যাই, ওখান থেকে একটা ডাব পেড়ে নেই। এই বজ্জাত পাজি কাঠুরে, তুই এটা কি করছিস? আমি কি তোকে আমার ডাব পাড়তে বলেছি? আমার অনুমতি না নিয়ে কেন তুই আমার ডাব পাড়তে চাইছিস? এই ডাব গাছ দেখি কথাও বলতে পারে। কি বলছো কি ডাব গাছ? এই গাছগুলো তো সৃষ্টিকর্তাই আমাদের জন্য সৃষ্টি করেছে। আমরা একজন আরেকজনের বিপদে সাহায্য করব, একজন আরেকজনের গাছের ফল খাবো। এটাই তো স্বাভাবিক। তোর সাথে আমি কোনো তর্কে যেতে চাই না। আমি যখন বলেছি যা, তাহলে তুই এখান থেকে চলে যাবি, বুঝেছিস? আমি কি তোকে আমার ডাব পাড়তে বলেছি? ডাব গাছের এমন অহংকারী কথা শুনে পাশে থাকা খেজুর গাছ বলে ওঠে। ডাব গাছ, তুমি ওনাকে এভাবে কেন বলছো? উনি তো অনেক তৃষ্ণার্ত। সারাদিন ধরে এই কড়া রোদের মধ্যে বনে কাঠ কেটেছে। বেচারা পিপাসায় ক্লান্ত হয়ে গেছে, তাই তোমার কাছে এসেছে একটা ডাবের জন্য। আর তুমি এমন আচরণ করলে? এমন আচরণ করো না। আর কথা না বেরিয়ে ওকে একটা ডাব দিয়ে দাও। এই, তুই যা। তোকে কে বলেছে ওর হয়ে ওকালতি করতে? তুই কি পারবি ওর তৃষ্ণা মেটাতে? তুই তো পারিস থোকায় থোকায় ধরে থাকতে। তোর ফল তো কোনো কাজই আসে না। কি একটা বাজে ফলের জন্ম দিয়েছিস তুই। আর আমাকে দেখ, আমার ডাব খেতে কত মানুষ আসে। তাই বলে কি আমি যাকে তাকে আমার ডাব দিয়ে দেব? আমার ডাব আমি এই কাঠুরে ভিখারিদের দেব না। এই সামান্য কথা নিয়ে তুমি আমাকে এত অপমান করলে ডাব গাছ? তোমার এত অহংকার! ডাব যখন কাউকে দেবেই না, তাহলে ধরে রেখেছো কেন? কার জন্যে বলো তো? এসব তো মানুষের জন্যই। তোমার ডাব খেয়ে সবাই কত প্রশংসা করবে। তাই আবারও বলছি, দিয়ে দাও, ওই কাঠুরেকে একটা ডাব দিয়ে দাও। এই, তুই চুপ থাক। তোকে কতবার বলেছি ওর হয়ে ওকালতি করবি না। আমি ওকে ডাব দেব না। তুই এই নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবি না। ঠিক আছে, ঠিক আছে, আমাকে নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি চাই না তোমরা প্রতিবেশী হয়ে ঝগড়া করো। ডাব গাছ, তোমার ডাব আমার লাগবে না। কাঠুরে ভাই, তুমি তো চলেই যাচ্ছ, কিন্তু যাওয়ার আগে আমার একটা অনুরোধ রাখবে? বলো, কি বলবে? রাখার মতো হলে রাখবো। আমার খেজুর তো কেউ খায় না, এ নিয়ে আমার মনে অনেক দুঃখ। তুমি কি আমার গাছ থেকে এক ঝোঁকা খেজুর নিয়ে যাবে? কেন নেব না? আর তোমার খেজুরগুলো কি সুন্দর দেখতে!
এ কথা বলে খেজুর গাছ থেকে এক ঝোপা খেজুর নিয়ে বাড়িতে চলে যায় আর তার গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি। কি গো, তোমার হাতের খেজুরগুলো তো অনেক সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, তৃষ্ণায় যে আমার বুকের ছাতি ফেটে যাবে এবার। আচ্ছা দাঁড়াও, আনছি। এই নাও জল। জানো গিন্নি, আজ কি হয়েছিল? তারপর কাঠুরে তার বউকে সব ঘটনা খুলে বলে। ডাব গাছের এত অহংকার, দেখবে ওর অহংকার ঠিক একদিন। কাঠুরে আবার কাঠ কাটা শেষ করে সে রাস্তা ধরে বাড়ি ফিরছিল আর ফেরার পথে দেখলো কি ব্যাপার, সেদিন তো ডাব গাছে কতগুলো ডাব দেখলাম, আজ দেখছি গাছে একটা ডাবও নেই। হ্যাঁ, অহংকারের পতন তো হবেই। তুমি যেদিন চলে গিয়েছিলে সেদিন বাগানের মালিক এসে সব ডাব জোর করে পেরে নিয়ে যায়। কাঠুরে ভাই, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো কারো সাথে অহংকার করব না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। মনে রেখো, অহংকার পতনের মূল। আমি চাইবো তুমি তোমার গাছের ফল দিয়ে অসহায় তৃষ্ণার্ত প্রতীকদের আমি চাইবো তুমি তোমার গাছের ফল দিয়ে অসহায় তৃষ্ণার্ত পথিকদের সাহায্য করবে।